আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টা রয়েছে, এই প্রবলেম সলভিং স্কিলের তিনটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ অ্যারিথমেটিক, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস। এখানে যে কোয়ান্টিটেটিভ প্রবলেমসটা রয়েছে, এই কোয়ান্টিটেটিভ প্রবলেমসটা আমরা বিগত সেশন হইতে এখান থেকে কোয়েশ্চেন পাইনি, কিন্তু এটি সিলেবাসের অন্তর্ভুক্ত। এই বছর এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো তোমাকে কোয়ান্টিটেটিভ প্রবলেমস এগুলো কোন ধরনের এবং এই কোয়ান্টিটেটিভ প্রবলেমসগুলো কিভাবে সমাধান করতে হয় এগুলো অবশ্যই শিখে যাইতে হবে। আজকে আমরা আলোচনা করব এই কোয়ান্টিটেটিভ প্রবলেমস সমূহ নিয়ে। আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দিব ইনশাআল্লাহ। তোমরা সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যাও। কোয়ান্টিটেটিভ প্রবলেমস, এই কোয়ান্টিটেটিভ প্রবলেমস সমূহ অনেক ধরনের আছে। আমরা অনেকগুলো টাইপ আজকে আলোচনা করব এই কোয়ান্টিটেটিভ প্রবলেমসের অন্তর্ভুক্ত। তুমি একটু জেনে রাখো যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টা রয়েছে, এই প্রবলেম সলভিং স্কিল বিষয়ের মধ্যে তিনটি পার্ট রয়েছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক পার্ট অর্থাৎ পাটিগণিত, এরপর হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, আর 3 নাম্বারটি হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ প্রবলেমস। কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম। তোমরা যারা দেখতে চাও আমাদের ইউনিক স্কুলের যে ইউটিউব চ্যানেল রয়েছে, এই ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো এবং আমাদের পেজেও দেওয়া রয়েছে। আজকে আমরা আলোচনা করবো এই কোয়ান্টিটেটিভ প্রবলেমস এই টপিক নিয়ে। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিচ্ছি। দেখো এখানে কোয়ান্টিটেটিভ প্রবলেমস সমূহ কোন ধরনের থাকতে পারে এবং কিভাবে সমাধান করতে হয়। প্রথমে একটি ম্যাথ দেওয়া আছে আমাদের 8 টু দি পাওয়ার x প্লাস 8 টু দি পাওয়ার x ইকুয়াল 64 হলে x ইকুয়াল হোয়াট। দেখো এখানে আমাদের দেওয়া আছে 8 টু দি পাওয়ার x প্লাস 8 টু দি পাওয়ার x ইকুয়াল 64। আমাদেরকে বের করতে হবে x এর মান কত। ঠিক আছে, যারা ভাইয়া সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। দেখো তাহলে আমাদের এই ম্যাথ থেকে আমরা কিসের মান বের করব? x এর মান বের করব। আমাদের দেওয়া আছে কি, দেখো তো দেওয়া আছে 8 টু দি পাওয়ার x প্লাস 8 টু দি পাওয়ার x ইকুয়াল 64। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তোমরা যারা হয়তো ম্যাথ করতে করতে অনেক বেশি ম্যাথ করেছো, তোমরা এটি পারার পসিবিলিটি রয়েছে। তোমরা একটু ট্রাই করো, আমার সাথে আনসারটা মিলে কিনা একটু দেখো। দেখো এখানেও রয়েছে আমাদের 8 টু দি পাওয়ার x, এখানেও 8 টু দি পাওয়ার x রয়েছে। আমরা এই দুই জায়গা থেকে চাইলে 8 টু দি পাওয়ার x টা কমন নিতে পারি। তাহলে দেখো 8 টু দি পাওয়ার x কমন নিলাম এই দুই জায়গা থেকে। এই দুই জায়গা থেকে কমন নিলে এখানে থাকার হচ্ছে 1, কেন 8 টু দি পাওয়ার x এর সাথে 1 গুণ করলে 8 টু দি পাওয়ার x ই থাকে, প্লাস এই পদে থাকা হচ্ছে আমাদের 1। তাহলে দেখো 8 টু দি পাওয়ার x এই দুই জায়গা থেকে কমন নিয়েছি, এখানে থাকতেছে 1, এরপরে প্লাস প্লাস এখানে থাকতেছে 1 আমি বসিয়েছি। ইকুয়াল কত ভাইয়া? ইকুয়াল হচ্ছে আমাদের 64। দেখো এখানে 8 টু দি পাওয়ার x 1 আর 1 যদি তুমি যোগ করো কত পাচ্ছ? 2। দুইটা কি অবস্থায় রয়েছে? এখানে গুণ অবস্থায়, তাহলে ইকুয়াল 64। এখন 8 টু দি পাওয়ার x কে তুমি বাম পাশে রাখবা, কেন? তুমি বের করতে চাচ্ছ x এর মানটা। সো এখানে দেখো 64 এই পাশে আছে, গুণ অবস্থায় যদি এখানে কোনো সংখ্যা থাকে এটা ওই পাশে হয়ে গেলে, অর্থাৎ সমানের যখন ডান পাশে চলে যায় কি অবস্থায় হয়ে যায়? ভাগ অবস্থায়। তাহলে ভাগ অবস্থায় চলে গেছে। এরপরে দেখো 8 টু দি পাওয়ার x ইকুয়াল 64কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাচ্ছ 32, এতটুকু। এখন আমাদেরকে এইরকম কিছু চিন্তা করতে হবে যাহাতে আমরা x এর মানটা বের করতে পারি। দেখো এখানে x রয়েছে, এখানে 8 রয়েছে, এখানে 32 রয়েছে। এখানে আমাদের দেখো তো এখানে 8 আছে, এখানে x আছে। 8টা উপরে নাকি x-টা উপরে? x-টা উপরে। যেটি উপরে থাকবে সেটিকে বলা হবে পাওয়ার। সেটিকে কি বলা হবে ভাইয়া? পাওয়ার, অথবা এটিকে বলা হয় আমাদের সূচক, অথবা এটিকে বলা হয় ঘাত, অথবা এক্সপোনেন্ট বলা হয়। হ্যাঁ, উপরে যেটি থাকবে আর নিচে যেটি থাকবে সেটিকে বলা হয় ভিত্তি। দেখো আমি একটু এই দিকে করতেছি এটি। দেখো এর পরের লাইন, দেখো এর পরের লাইন, অর্থাৎ এর পরের লাইন আমি এখানে করতেছি, এটা হুবহু তুলতেছি আমি 8 টু দি পাওয়ার x ইকুয়াল 32।
এখন দেখো তো এখানে 8 এর উপর x আছে, xটা কি পাওয়ার, আর 8টা কি আমাদের এটি হচ্ছে আমাদের ভিত্তি। এখানে 32 রয়েছে, এটি আমরা কীভাবে মিলালে মোটামুটি x এর মানটা পেতে পারি। এখন 8 দিয়ে কি কোনোভাবে 32 মিলানো যায়? 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32। হ্যাঁ দেখো তো এখানে যদি তুমি 8 দিয়ে গুণ করো তাহলে দেখো 8 গুণন 8, তাহলে 8 8 66 এরকম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তোমাকে এমনভাবে মিলাতে হবে যাতে এখানে পাওয়ার সমান হবে অথবা এই 8টা সমান হবে। তাহলে আমরা দেখতে পারতেছি না যে 8 দ্বারা যদি আমরা কোনো কিছু গুণ করি সেটি আমাদের সমান হচ্ছে। হ্যাঁ, কারণ 64 চলে আসতেছে যেটি এটির সাথে মিলবে না। তাহলে তুমি 8টিকে আরও ছোট করে ফেলতে হবে। 8কে তুমি ছোট করে কি করতে পারো দেখো তো, 8কে তুমি ছোট করে 2 বানাতে পারো চাইলে এভাবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 2 কয়টা গুণ করে তুমি 8 পাচ্ছ? 3টা গুণ করে। তাহলে এই যে আমরা গুণ করেছি 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কয়টা 2 গুণ করেছি? 3টা 2 গুণ করেছি। কমন হিসেবে এখানে কত রয়েছে? 2। কয়বার করেছো? 3 বার। তাহলে যেটি করেছো সেটি তুমি পাওয়ার আকারে তুলে দিতে পারবা। তাহলে পাওয়ার আকারে এখন তুলে দাও। দেখো পাওয়ার আকারে তুলে দিলা 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8। উপরে একটা কী ছিল? x ছিল, তুমি ব্র্যাকেট দিয়ে উপরে xটা লিখো ইকুয়াল। এখানে তুমি 32কে রেখে দাও। 32 নিয়ে আমি একটু পরে কাজ করতেছি। মনে রাখবা এই যে 2 টু দি পাওয়ার 3 এর উপরে x রয়েছে, এখানে দুইটাই হচ্ছে আমাদের পাওয়ার, দুইটাই হচ্ছে কি পাওয়ার। এটিকে তুমি বলতে পারো এটি হচ্ছে পাওয়ার 1, আর এটিকে বলতে পারো তুমি পাওয়ার 2। যদি এরকম দুইটা পাওয়ার যদি আমাদের সরাসরি থাকে তখন মনে রাখবা যে পাওয়ার সরাসরি গুণ, পাওয়ার পর কি হয়? পাওয়ার পর গুণ হবে। উপরে যারা থাকে তাদেরকে পাওয়ার, এখন দুইটি পাওয়ার আছে তারা সরাসরি কি হবে? গুণ হবে। 3 এর সাথে যদি x গুণ করে তাহলে কত পাচ্ছ? 3 × x অর্থাৎ 3x। তাহলে 2 নিচে ছিল, 3 এর সাথে x গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 3x ইকুয়াল 32। এখন তুমি একটু দেখো তো এখানে 3x রয়েছে উপরে, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 32। 32কে তোমাকে এই আকারে ভাঙতে হবে, অর্থাৎ একটা তুমি বৃত্তি হিসেবে পাবা এবং অন্য একটি সংখ্যা তুমি পাওয়ার আকারে পাবা। এখন হয়তো পাওয়ার মিলতে হবে, হয়তো বৃত্তি মিলতে হবে, এইরকম ম্যাথগুলোতে তুমি কি কখনো এখান থেকে 3x পাওয়ার পসিবিলিটি আছে? x এর মান তো অজানা, তাহলে 3x পাওয়ার পসিবিলিটি নেই। যদি এরকম হয় তখন তুমি এখানে যে আমাদের বৃত্তিটা রয়েছে বৃত্তিটা মিলানোর ট্রাই করবো, অর্থাৎ 2কে মিলাতে হবে। এখন 2কে 32 ভেঙে কীভাবে মিলাতে পারো দেখো তো। 2 × 2 × 2 × 2 কয়বার গুণ করছো? 4 বার। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হয়েছে না? আরেকটি 2 গুণ করো, তাহলে 16 দুগুণে কত? 32। আবার দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এখানে কমন হিসেবে কে আছে? বারবার গুণ হয়েছে এরকম 2। তাহলে 2কে তুমি দিয়েছো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে এটি হবে কত ভাইয়া? 2 টু দি পাওয়ার 5। তাহলে এই 32কে তুমি লিখতে চাইলে 2 টু দি পাওয়ার 5 লিখতে পারো। এখানে রয়েছে 2 টু দি পাওয়ার 3x ইকুয়াল, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। এখন দেখো তো এখানেও হচ্ছে আমাদের বৃত্তি আছে 2, এখানেও বৃত্তি আছে 2। কেমন ভাইয়া? যেটি নিচে থাকে সেটি বৃত্তি, উপরে যেটি থাকে সেটি পাওয়ার। যদি বৃত্তি সমান হয়, এখানে লিখে রাখো একটু, বৃত্তি সমান হলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবা। তাহলে কি ভাইয়া এখানে বৃত্তি আর বৃত্তি হচ্ছে আমাদের সমান আছে? হ্যাঁ, এখানেও 2, এখানেও 2। তাহলে আমরা এই দুইটা বৃত্তি সমান পাইছি। যাদেরকে সমান পাবা তাদেরকে তুমি দুই জায়গা থেকে বাদ দিয়ে দিবা, পাওয়ার পর সমান লিখবা, তাহলে 3x ইকুয়াল 5। এখন কার মান বের করবা তুমি? x এর মান। সো এখানে x কে তুমি রাখো, এখানে 3টা কি অবস্থায় ছিল? গুণ অবস্থায়, ওই পাশে হয়ে গেলে ভাগ অবস্থায়। তাহলে x ইকুয়াল আসতেছে 5 ডিভাইডেড বাই 3। x ইকুয়াল কত ভাইয়া? 5 ডিভাইডেড বাই 3। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। জাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম। এখানে তোমরা অনেকে আনসার করেছো 5 ডিভাইডেড বাই 3। হ্যাঁ, 5 ডিভাইডেড বাই 3। নাসিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। ভাই কেমন আছেন? তাহলে আমাদের কোয়ান্টিটেটিভ প্রবলেমসের এটি একটি টাইপ। এইভাবে আমাদের প্রশ্নগুলো দেওয়া থাকতে পারে। এখন প্রশ্ন হতে পারে ভাই এগুলো তো করতে অনেক বেশি টাইম যাবে। না, তুমি যখন করতে করতে অ্যাডভান্স লেভেলে চলে যাবে তখন তুমি বুঝতে পারবা যে এগুলো কী দিয়ে ভাঙতে হবে। তোমার যদি সর্বোচ্চ সময় লাগে এখানে 1 মিনিট সময় লাগবে, এর বাইরে কিন্তু সময় লাগবে না। সো তোমাকে এগুলো সলভ করে যাইতে হবে যাতে এখানে কম সময় লাগে। সো আমাদের আনসার হচ্ছে ভাইয়া 5 ডিভাইডেড বাই 3। এখানে রয়েছে দেখো 3 ডিভাইডেড বাই 5।
এই অপশনটা এই যে আমাদের এ অপশন রয়েছে এবং ডি অপশন রয়েছে, এটা হচ্ছে 5/3 আর এটা হচ্ছে 3/5। এই দুটি ভগ্নাংশের মান কিন্তু একই নয়। সো তোমাকে দেখে শুনে দাগাইতে হবে। দেখো এখানে রয়েছে 3/5। তোমরা অনেকেই খুশিতে এখানে হচ্ছে 5/3 আছে, এখানে 3 দেখতে পাচ্ছ, 5 দেখতে পাচ্ছ, এটিকে হচ্ছে আনসার হিসেবে কাউন্ট করে ফেলবা, কিন্তু না, এটি একটু দেখে শুনে দাগাইতে হবে। আমাদের ডি যে অপশনটা রয়েছে, এই ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। তাহলে আমরা এই ম্যাথটি একটু বুঝছি কিনা সবাই একটু আমাকে দ্রুত জানাও তো। তোমরা অনেকেই আনসার দিয়েছো 5/3, তোমাদের অনেক ধন্যবাদ। এই কোয়ান্টিটি প্রবলেমসের কয়টি টাইপ হইতে পারে আমি অনেকগুলো আজকে টাইপ করার ট্রাই করব। এর বাইরেও কিন্তু অনেকগুলো টাইপ রয়েছে, আমি এগুলো পরবর্তীতে আস্তে আস্তে তোমাদের সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ। আর তোমরা যারা জানতে চেয়েছিলে, আমি একটু আগে জানিয়ে দিই তোমাদেরকে, তোমরা যারা জানতে চেয়েছিলে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আমাদের কাছে এখন ভর্তি হওয়া যাবে কিনা, অনেকগুলো মেসেজ আমি দেখতে পেয়েছি। তোমরা এখনও ভর্তি হতে পারবা। আমাদের যে নাম্বারটি এখানে তোমরা হয়তো দেখতে পাবা, আমাদের যে পেজে ক্লাসটি করতেছ, অথবা এই নাম্বারটি আমি একটু এখানে লিখে দিই, দেখো 0185466832। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে তোমার যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো করতে পারো, এবং ভর্তি সম্পর্কিত যতগুলো তথ্য তোমার জানা দরকার এগুলো করতে পারো। আর সরাসরি যদি আমাদের কাছে ভর্তি হতে চাও, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে হয়ে যাবে। আর আগের মতো ফিটা হচ্ছে আমরা রেখেছি, নামে মাত্র যেটি ফি ছিল 1500 টাকায়। আর যে আমাদের বই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে আমাদের পূর্ণাঙ্গ একটি বই বের হয়েছে, সিইউ বিবিএ ক্রেকার, এই বইটি তোমরা কিন্তু পেয়ে যাবা ভর্তি হওয়ার পরে। সো তোমরা যারা ভর্তি হতে চাও, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর তোমরা এই ক্লাসগুলো করতে থাকবা। আর আমাদের কাছে ভর্তি হলে কিন্তু ওয়েবসাইটের অ্যাক্সেসটা তুমি দিনে দিনে পেয়ে যাবা, বইটাও হাতে পেয়ে যাবা। আর আমাদের বইটি কিন্তু হচ্ছে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি পেইড বেচে, এই ক্লাসগুলোর সাথে মিল রেখে, মনে করো হচ্ছে আমাদের বইয়ে যে প্রথম টপিক যেটি রয়েছে, মনে করো হচ্ছে মৌলিক ধারণা, ওয়েবসাইটে তুমি ক্লাসটা দেখতে পাবো মৌলিক ধারণা। আর কোর্সেও তুমি যে লাইভ ক্লাসটা করবা সেখানেও দেখতে পাবো হচ্ছে মৌলিক ধারণা। আর আমাদের একটি বিশেষত্ব হচ্ছে যে আমরা ওয়েবসাইটে ক্লাসগুলো নিয়েছি, সেগুলো হচ্ছে কিন্তু লাইভ থেকে রেকর্ড করা না, এগুলো আলাদা রেকর্ড করা হয়েছে। সো তোমার এগুলো আশা করছি কোনো বিরক্তির কারণ বলে মনে হবে না। সো এর পরবর্তীতে যাই, তাহলে আমরা নাসিম ভাই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, এগুলো কিন্তু আমিও ভুগতেছি সর্দিতে। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, এটি হয়তো আমাদের ঋতু পরিবর্তনের কারণে হচ্ছে। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো এর পরবর্তী যে ম্যাথটি রয়েছে আমাদের, এখানে স্কোয়ার রুট অথবা বর্গমূল রয়েছে, উপরে একটি বর্গমূল এবং নিচে আরও দুটি বর্গমূল রয়েছে, এবং ওই বর্গমূলের ভিতরে কিন্তু দুটি সংখ্যা রয়েছে। কিভাবে? প্রথমে একটি বড় বর্গমূল রয়েছে, এরপরে ছোট একটি বর্গমূলের ভিতরে রয়েছে 9, এরপরে মাইনাস, এরপরে বর্গমূলে রয়েছে হচ্ছে আমাদের 8। এখন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এ বি সি ডি, 4টি অপশন রয়েছে। প্রথমে বলা হচ্ছে আমাদের স্কোয়ার রুট 2 + 1, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে স্কোয়ার রুট 2 - 1। এখানে কোনটি আনসার হতে পারে? দেখো এখানে দুইটি বর্গমূলের মধ্যে কিন্তু তারা মোটামুটি এখানে একটি বর্গমূল রেখেছে, এখানে একটি বর্গমূল রেখেছে, আবার বিসি অপশনে কিন্তু কোনো বর্গমূল নেই। তাহলে আমাদের এখান থেকে যে আনসারটা বের হবে, হয়তো বর্গমূল ছাড়াও বের হতে পারে অথবা বর্গমূল যুক্ত বের হতে পারে। তাহলে দেখো এটির আনসার কি হতে পারে, এবং তোমরাও একটু আনসার করার ট্রাই করো। দেখো প্রথমে আমরা বড় বর্গমূলটা রাখবো, আমরা যতগুলো এরকম কোয়েশ্চেন পাবো, এখানে যে ছোট বর্গমূল রয়েছে, ছোট বর্গমূল থেকে মানগুলো বের করার ট্রাই করব। এখানে বর্গমূল রয়েছে কত ভাইয়া? 9। বর্গমূল 9 এর মান কত? বর্গমূল 9 এর মান কিন্তু 3। এটি কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, অথবা তুমি এইভাবেও করতে পারো, এই 9কে তুমি ভাঙতে পারো হচ্ছে 3 স্কোয়ার হিসেবে, এই বর্গমূল কাটা যায় আর তাকে হচ্ছে 3, এভাবেও কিন্তু করতে পারো। তাহলে বর্গমূল 9 এর মান কত ভাইয়া? 3। তাহলে বর্গমূল 9 এই যে সম্পূর্ণ, এটার মান হচ্ছে আমার 3, এরপরে মাইনাস, এরপরে 8কে তুমি কীভাবে ভাঙতে পারো? 8কে তুমি ভাঙতে পারো হচ্ছে 4 × 8 আকারে, এইভাবে ভাঙবো 4 × 2। এরপরে এখানে আমাদের বড় বর্গমূল রয়েছে, এখানে রয়েছে আমার 3 মাইনাস। এখানে আমি বলেছিলাম বারবার, বর্গমূলের ভিতর যখন একাধিক সংখ্যা থাকবে তখন ওই সংখ্যাগুলোকে আলাদা আলাদাভাবে বর্গমূল দেওয়া যাবে। তাহলে আলাদা আলাদাভাবে বর্গমূল দিয়ে দাও। এখানে রয়েছে 4 × এখানে রয়েছে বর্গমূল 2, আলাদা আলাদাভাবে দিয়ে দিয়েছি। ভাই এভাবে কি দেওয়া যাবে? হ্যাঁ, গুণের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে দুই জায়গাতে অনেকগুলো সংখ্যার উপর যদি একটি বর্গমূল থাকে, এদেরকে আলাদা আলাদা বর্গমূল দেওয়া যাবে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি 3 মাইনাস বর্গমূল 4, এই যে বর্গমূল 4, এটির মান কত হবে? এটির মান কিন্তু হচ্ছে 2। তাহলে এটির মান তুমি পাচ্ছ 2 × এটি পাচ্ছ √2। এখানে গুণ চিহ্নটা না দিলে কোনো সমস্যা হবে? হবে না।
এরপরে দেখো এই যে আমাদের এখানে রয়েছে হচ্ছে 3 - 2 √2। এখানে যদি আমি একটু ট্রাই করি, দেখো তো এখানে বর্গমূল 2 + 1, এখানে বর্গমূল 2 - 1। তার মানে কোনো একটি সংখ্যা আমরা বর্গমূল 2 এই টাইপের আনার ট্রাই করি। আচ্ছা, বর্গমূল 2 আমি লিখলাম, এটির উপর মনে করো আমি একটা স্কোয়ার দিলাম। ওকে, এটির উপর স্কোয়ার দেওয়া মানে এভাবে দেখো বর্গমূল, এখানে ভিতরে 2 আছে, এটির উপর স্কোয়ার দেওয়া মানে এই বর্গমূল কাটা যাচ্ছে 2, আনসার বের হচ্ছে কত 2। তোমাকে আরও কি করতে হবে, 1 যোগ করতে হবে এই 3কে বানানোর জন্য। তুমি মনে করো এখানে হচ্ছে +1 দিয়ে দিলা, এক্ষেত্রে কোনো সমস্যা আছে নাই। 2 এর উপর √2 এর উপর তুমি বর্গমূল দিয়ে দিলে, তাহলে এখান থেকে বের হবে 2 + 1 3। এখন কিন্তু এই মানটা তুমি লিখো নাই, এই মানটা তুমি একটু লিখো -2 √2 লিখছো। এক্ষেত্রে যদি ভাই আমি কোনো একটি 1 গুণ করে দিই, তোমার কোনো সমস্যা হবে? এটি কিন্তু দশমিক না, এটি কিন্তু হচ্ছে আমাদের গুণ, না সমস্যা হবে না। 2 বর্গমূল 2 অর্থাৎ 2 √2 এর সাথে 1 গুণ করলে 2 √2 পাওয়া যাবে। তাহলে আমার মানের কোনো চেঞ্জ আসছে কিনা আমি একটু দেখি। বর্গমূল 2 এর উপর স্কোয়ার, এই স্কোয়ার এবং বর্গমূল বাদ দিলে 2 আসে, 2 + 1 তাহলে আমাদের 3 আসে, -2 √2 যেটি ছিল সেটি, উপরে বর্গমূল একটি বড় ছিল, বর্গমূল বড়টা দিয়ে দিয়েছি। তাহলে দেখো তো একটু, এখন এই √2কে তুমি যদি ধরো, কি ধরো ভাইয়া ধরো, তাহলে দেখো তো তুমি বর্গমূল 2 এই সম্পূর্ণ জিনিসটাকে ধরছো, তাহলে a² -2ab + b²। এটির উপর চাইলে তুমি একটি স্কোয়ার দিতে পারো, 1 এর উপর 100 স্কোয়ার কিউব 5, তুমি যতই দাও আনসার কত আসবে ভাইয়া 1ই আসবে। তাহলে √2কে তুমি কি ধরেছো 1, সরি a, তাহলে a² -2ab + b²। দেখো তো a² -2ab + b², এই সূত্রটা কিসের? দেখো তো a² -2ab + b², এই সূত্রটা কিন্তু a - b হোল স্কোয়ার না? হ্যাঁ, এটি a - কি b হোল স্কোয়ার। তাহলে দেখো তো একটু, a - b হোল স্কোয়ার, a হচ্ছে আমার √2, তাহলে a - b, a - b মানে হচ্ছে আমার এটি a - b, এটার উপর কিন্তু আবার একটি হোল স্কোয়ার হবে। কেন ভাইয়া? কারণ তুমি বর্গমূল 2কে ধরেছো a, তাহলে a - b হচ্ছে 1, a - b হোল স্কোয়ার। এখন চাইলে তুমি এই বর্গ এবং হচ্ছে আমাদের এই বর্গমূল তুমি কি করতে পারো, কেটে দিতে পারো। তাহলে আর কি থাকতেছে আমার, আমি একটু এই দিকে লিখি, আমার থাকতেছে হচ্ছে বর্গমূল 2 - 1। কেন ভাইয়া? কারণ তুমি উপরের বর্গমূলটাই বর্গ দিয়ে কেটে দিয়েছো, তাহলে এখানে থাকতেছে বর্গমূল 2, এরপর হচ্ছে বিয়োগ চিহ্ন 1 1 রয়েছে। তাহলে এখানে কোনটি আনসার হতে পারে একটু দ্রুত জানাও তো, এখানে কোনটি আনসার হতে পারে একটু দ্রুত জানাও। হ্যাঁ, আচ্ছা এখানে তোমরা আনসারটা ধরতে পেরেছো কিনা দেখো, ডি। তাহলে ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, ডি অনেকে আনসার দিয়েছো, ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোয়ান্টিটেটিভ প্রবলেমসে এই টাইপের প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে, সো এগুলো একটু তোমাকে দেখে যাইতে হবে আর কি। এরপরে যাই আমরা, এরপরে রয়েছে হচ্ছে একটি 1529, আবার এখানে বলা হচ্ছে হোয়াট, মানে এগুলো হচ্ছে আমাদের সিরিজের যে কোয়েশ্চেনগুলো থাকে, সিরিজের কোয়েশ্চেনগুলো আর কি। তো সিরিজের কোয়েশ্চেনগুলো আমার এই টাইপের হতে পারে, আরও ভিন্ন রকমের সিরিজ রয়েছে, ওই সিরিজগুলো তোমাকে দেখে যাইতে হবে। এখানে সিরিজটা কিভাবে সাজানো হয়েছে একটু দেখো তো, এখানে রয়েছে 1, এরপরে রয়েছে হচ্ছে 5, এরপরে রয়েছে হচ্ছে 29, এরপর রয়েছে এখানে কত বলা হচ্ছে। দেখো এখন অনেকে বলবো যে ভাইয়া 1 থেকে 5 এখানে রয়েছে হচ্ছে 4, 5 থেকে 29 এখানে কত হবে, এখানে হবে আমার এখানে হবে 24 না, মানে 24 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 29। এখন তুমি কিছু দেখতে পাচ্ছ, 4 কে 4 4 2 8 3 4 12 4 4 4 5 424, মানে এই টাইপের অনেকগুলো কিছু হতে পারে। কিন্তু এখানে 4 এর পরে হয়তো 8 যদি বৃদ্ধি পাইতো, অথবা 4 এর পরে যদি আমাদের 12 বৃদ্ধি পাইতো, অথবা এটি হচ্ছে আমার 2² এখানে যদি 3² এরকম একটি মান আসতো, তাহলে কোনো কিছু করা যাইতো। এখন এই সিরিজটা কিভাবে আমরা সমাধান করবো একটু দেখো, আমাদের তো এটি দিয়ে হচ্ছে না। সো দেখো একটু, আমার এখানে রয়েছে 1, এখানে রয়েছে 5, এখানে রয়েছে হচ্ছে 29, এইরকম রয়েছে না? হ্যাঁ, একটু দেখো তো, এই 1টা আমরা চাইলে 1² প্লাস যদি 0 করে, তাহলে 1² মানে হচ্ছে 1। এরপরে যদি তুমি এটাকে 2 বানিয়ে দাও, 2² প্লাস 1, তাহলে কত পাচ্ছ, 2 × 4 4 × 1 হচ্ছে 5। এখন কি খেয়াল করেছো, 1 এবং 5 মিলেছে, ঠিক আছে। প্রথমটা 1 ধরেছো, এরপরে 2 ধরেছো, স্কোয়ার কিন্তু সেম আছে। দেখো এটি কিন্তু 0, এটি হচ্ছে আমাদের 1,
এরকম না? হ্যাঁ, এখন যদি ভাই আমি যদি তোমাকে বলি যে এখানে তুমি স্কোয়ারটা না দাও, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে 1 প্লাস 0 1, এই 1-এর উপর তুমি চাইলে মনে মনে পাওয়ার এখানে কত কল্পনা করতে পারো? 1 কল্পনা করতে পারো। হ্যাঁ, সূত্র কেমনে পেলাইছেন একটু দেখো। এটি হচ্ছে আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পেলাইছি। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই টাইপের পেলাইছি। একটু দেখো, এটা যারা দেখো না একটু দেখো এবং স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে আমরা কত পাইছি? 1 টু দি পাওয়ার 1, এরপরে যখন 2 হয়েছে 2 এর উপর স্কোয়ার অর্থাৎ পাওয়ার 1 করে বাসছে। এখানে 0 ছিল, এখানে 1 বৃদ্ধি পাইছে, তাহলে 5। তাহলে এখানে তোমার কথা অনুযায়ী কত আসা? 3 আসার কথা। 3 এখানে স্কোয়ার ছিল, এখানে কত আসার কথা? এখানে 3, কারণ 1 2 3। তাহলে 3 কিউব মানে কয়টা 3? 3টা 3। তাহলে 3 তারিখে 9, 3 নাম কত? 27 প্লাস এখানে ছিল 0 থেকে 1 বৃদ্ধি পাইছে 1 থেকে, তাহলে এখানে কত হবে ভাইয়া? 2। তাহলে এখানে কত হচ্ছে আমার? এখানে হচ্ছে 27 আর 2 হচ্ছে 29। তাহলে এটাও কি ঠিক আছে? হ্যাঁ। তাহলে এরপর তুমি বলো এখানে আনসার কত হইতে পারে? এটি হবে 4, এখানে 3 ছিল, তাহলে এটি হয়ে যাবে 4, আর এখানে 2 ছিল, এটি হয়ে যাবে 3। তাহলে 4 টু দি পাওয়ার 4, এই 4 টু দি পাওয়ার 4 এর মানটা কত একটু দেখো তো। 4 টু দি পাওয়ার 4, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64, আর 4 64 কত? 4 64 হচ্ছে আমাদের 256 না? 256 প্লাস এখানে রয়েছে 3, তাহলে 259 না আনসার? 259। তাহলে এটির আনসার আসতেছে আমার 259। 259 কোথায় আছে? সি অপশনে রয়েছে, সো সি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। 259 আনসার সি, ঠিক আছে। ওকে, সবাই একটু বুঝছো কিনা দ্রুত জানো। সিরিজের প্রশ্নগুলো কিন্তু অনেক টাইপের হইতে পারে। এখানে তোমার এরকম একটা সিরিজ হইতে পারে যে হচ্ছে 3 3 করে বৃদ্ধি পাচ্ছে, অথবা 4 4 করে বৃদ্ধি পাচ্ছে, অথবা কোনো সংখ্যার গুণিতক আকারে বৃদ্ধি পাচ্ছে, অথবা কোনো সংখ্যা থেকে একটি সংখ্যার ডিফারেন্স আকারে বৃদ্ধি পাচ্ছে, মানে মাঝখানে একটা ডিফারেন্সটা সেম হইতে পারে। অনেকগুলো সিরিজ হইতে পারে। তুমি 4-5টা ধরনের সিরিজ যদি পড়ে যাও তাহলে কিন্তু যে ধারার কোয়েশ্চেনগুলো থাকবে সবগুলো পারবা। এগুলো একটা ব্যতিক্রম টাইপের সিরিজ ছিল এটি, যদিও এটি কিন্তু তুমি কয়েকবার ট্রাই করলে পেরে যাবা। 259 যারা আনসার দিয়েছো অনেক ধন্যবাদ। এর পরবর্তী প্রশ্নতে আমি চলে যাচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে যদি x টু দি পাওয়ার 10 ইকুয়াল 5 এবং x টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই y ইকুয়াল আমার রয়েছে হচ্ছে এই সংখ্যাটি, তাহলে 1 ডিভাইডেড বাই xy ইকুয়াল হোয়াট? দেখো এখানে আমার দেওয়া আছে x টু দি পাওয়ার 10 ইকুয়াল 5 এবং x টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই y ইকুয়াল হচ্ছে আমার এই সংখ্যাটি রয়েছে। তাহলে দেখো তো x টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই কত ভাইয়া? y, এরকম না? তুমি চাইলে কিন্তু একটি কাজ করতে পারো, x টু দি পাওয়ার 9 করার জন্য এই জিনিসটাকে x টু দি পাওয়ার 9 করার জন্য তুমি উভয় পক্ষে x দিয়ে ভাগ দিতে পারো। এখানেও মনে করো x দিয়ে ভাগ দিলে, এখানেও x দিয়ে ভাগ দিলা। সমীকরণের বাম পাশে যে কাজটা করছো, সমীকরণের ডান পাশে একই কাজটা করছো। ভাইয়া এটি কি হচ্ছে আমি কোনো কিছু জানি না, আমি কি হঠাৎ x দিয়ে ভাগ দিয়ে দিব নাকি মুখস্থ করে? এরকম তো ম্যাথ যে হুবহু মুখস্থ আসবে এরকম না। তুমি দেখো এখানে যে ফর্মুলাগুলো রয়েছে, যে তথ্যগুলো রয়েছে, ও তথ্যগুলোকে কাজে লাগিয়ে কাজটা করবা। এখানে x টু দি পাওয়ার 9 আছে, এখানে x দিয়ে ভাগ দিলে দেখতে পাচ্ছ যে এটি x টু দি পাওয়ার 9 হয়ে যাবে। তাহলে এটি কত হইল? x টু দি পাওয়ার 9। দেখো এখানে x টু দি পাওয়ার 10 থেকে যখন তুমি x বাদ দিয়ে দিচ্ছ, অর্থাৎ x কে যখন তুমি ভাগ করে দিচ্ছ, তখন কত থাকতেছে? x টু দি পাওয়ার 9 থাকতেছে না? দেখো তো একটু x টু দি পাওয়ার 9। ওকে, তাহলে এখন এটি হয়ে গেল x টু দি পাওয়ার 9। এটি কেমন হইলে, এটিও যদি না বুঝে, এখানে মনে মনে কিন্তু পাওয়ার 1 আছে x লিখা মানে, তাহলে x এই দুইটা হচ্ছে আমাদের বৃত্তি যেগুলো নিচে থাকে, আর 10 এবং 1 স্থলকের উপর যারা থাকতেছে তারা হচ্ছে পাওয়ার। এই বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি নিব, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ 10 - 1 x টু দি পাওয়ার 9। এখান থেকে হয়েছে x টু দি পাওয়ার 9 ইকুয়াল আমার আসতেছে 5 ডিভাইডেড বাই x। আচ্ছা, এখন দেখো তো আমার x টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই y আছে, x টু দি পাওয়ার 9 পাইছো। তুমি কিন্তু চাইলে আরেকটি y এখানে নিচে বসাতে পারো। ভাইয়া কিভাবে? এখানে মনে করো এটি ভগ্নাংশের নিচে মনে 1 আছে না? হ্যাঁ, এখানেও হচ্ছে তুমি চাইলে 1 গণনা করতে পারো। এই 1 এর সাথে দেখো এই ভগ্নাংশের আমি বাম পাশে চাচ্ছি ওয়াইটা বসানোর জন্য। কেন ভাই? আমার এটির সম্পূর্ণ মান আছে, x টু দি পাওয়ার 9 এর কোনো মান নেই।
সো আমি এখানে বসিয়ে দিচ্ছি ওয়াই, তাহলে এখানেও কি বসাইতে হবে না? হ্যাঁ। এখন কি আমার মানের কোনো চেঞ্জ হয়েছে? না, এখানেও ওয়াই বসিয়েছি, এখানেও ওয়াই বসিয়েছি, মানের কোনো চেঞ্জ হয় নাই। মানের যদি চেঞ্জ না হয় তুমি সমীকরণের ভিতরে অনেক কাজ করতে পারবা। তাহলে এখানে রয়েছে x⁹ ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমার ওয়াই ইকুয়াল এখানে রয়েছে হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে কত ভাইয়া? xy। আচ্ছা, এই যে x⁹ ডিভাইডেড বাই ওয়াই, এটির একটি কি তোমার মান আছে? হ্যাঁ। তুমি কি চাইলে এরকম লিখতে পারবা, শর্ত মতে মনে করো 5555 ইকুয়াল x⁹ ডিভাইডেড বাই ওয়াই। অবশ্যই লিখতে পারবা, অবশ্যই লিখতে পারবা। x⁹ ডিভাইডেড বাই ওয়াই এর মান হচ্ছে এটি, যেটি তথ্য আমাদের দেওয়া আছে, এই তথ্যটা লিখেছি। এখন কি x⁹ ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল 5 ডিভাইডেড বাই x⁴y না? হ্যাঁ। তাহলে এটার বদলে কি তুমি 5 ডিভাইডেড বাই x⁴y লিখতে পারবা? হ্যাঁ। তাহলে দেখো 5 5 5 x⁹ ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল পেয়েছি আমি 5 ডিভাইডেড বাই xy। 5 ডিভাইডেড বাই কি ওয়াই ভাইয়া? xy। এখন এখানে রয়েছে কত ভাইয়া? এখানে রয়েছে হচ্ছে আমার 1, এখানে 1 রয়েছে না? হ্যাঁ। এখন আমার থেকে চাচ্ছ 1 ডিভাইডেড বাই xy এর মান, তাহলে তুমি এটাকে ধরে এখানে বাম পাশে নিয়ে আসো। এক্ষেত্রে কোনো সমস্যা হবে? নো। তুমি সমান চিহ্ন রাখতেছ 5 5 5। ওকে। এখন তুমি এখানে দেখো, এখানে উপরে আমার 5টা রয়েছে না? হ্যাঁ। 5টাকে এখানেও 5 রয়েছে, তাহলে 5 দ্বারা যদি এখানে এবং এখানে যদি তুমি ভাগ দিতে পারো, এমন কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা দেখো তো। 5 একে 5, এখানেও যদি তুমি 5 দিয়ে ভাগ দাও, ভাই এটি কীভাবে আসলো? তুমি চাইলে এটিকে ভগ্নাংশ কল্পনা করে এটির নিচে 5 দিয়ে ভাগ দিতে পারো, এটির নিচে হচ্ছে 5 দিয়ে ভাগ দিতে পারো। সমীকরণের উভয় পাশে এই কাজটি করছো, অথবা 5 দিয়ে এখানেও কিন্তু এমন ভাগ দিয়ে দিতে পারো। তাহলে দেখো তো, এখানে 5 দিয়ে ভাগ দিলে 5 একে 5, এখানে যদি 5 দিয়ে এটাকে ভাগ দাও 1 1 1, 4টা 1 আসে না? হ্যাঁ। তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে xy। 1 ডিভাইডেড বাই xy ইকুয়াল এখানে 4টা 1 অর্থাৎ 1111। তাহলে 1 ডিভাইডেড বাই xy এর মান তোমাকে বের করতে বলা হয়েছে। 1 ডিভাইডেড বাই xy এর মান আমরা বের করেছি। এই যে আমাদের বি অপশনটা রয়েছে, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, 1 1 1, হ্যাঁ 1 1 1। ওকে, ঠিক আছে। তোমরা যারা বোঝনে আবার দেখো, আমার দেওয়া আছে x⁻10 ইকুয়াল 5, এটি একটি তথ্য। x⁹ ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল এই সংখ্যাটি দেওয়া রয়েছে, এটি একটি তথ্য। দুটি তথ্য দেওয়া রয়েছে। এখন x⁻10 ইকুয়াল তুমি 5 লিখেছ, তুমি মনে মনে ট্রাই করবা যে এই ফর্মুলাটা আনার জন্য x⁻9 ডিভাইডেড বাই ওয়াই। প্রথমে x⁻9 আনতে গেলে এখানে x দিয়ে ভাগ দিতে হয়েছে, x দিয়ে ভাগ দিয়েছে, সমীকরণের এই পাশে হচ্ছে একই কাজ করতে হবে, করার কিছু নেই। তখন x⁻9 চলে এসেছে, 5 ডিভাইডেড বাই x আসছিল এতটুকু। এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা y আছে, তার মানে x⁻9 এর নিচে একটা y আনতে হবে, ওয়াইটা এনেছো। এখানেও কিন্তু ওয়াইটা তোমাকে এনে দিতে হবে, কারণ সমীকরণের এই পাশে করেছে, এই পাশে না করলে হবে না। তাহলে দেখো x⁻9 ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল 5 ডিভাইডেড বাই xy এতটুকু এসেছে। এখন আমার x⁻9 ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল 5555 এটি দেওয়া ছিল, তাহলে আমি লিখতে পারি 5555 ইকুয়াল x⁻9 ডিভাইডেড বাই ওয়াই। এখন x⁻9 ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল আমি পেয়েছি 5 ডিভাইডেড বাই xy। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটি আনার কি দরকার ছিল? কারণ তোমার থেকে জিজ্ঞেস করা হয়েছে 1 ডিভাইডেড বাই xy, মানে এখানে xy চলে এসেছে, 1টা আসে নাই। তবে এই টাইপের কিছু আনার ট্রাই করতে হবে আগে থেকে। সো আমি 5 ডিভাইডেড বাই xy লিখেছি এটির বদলে। এখন 5 ডিভাইডেড বাই xy কে এই পাশে নিয়ে এসেছি, 5555 কে এই পাশে নিয়ে গেছি। এখন এটিকে বানাইতে হবে 1 ডিভাইডেড বাই xy। এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে এটার সেম সংখ্যা দিয়ে তোমাকে ভাগ করে দিতে হবে। এখানে যদি ভাইয়া 6 থাকতো 6 দিয়ে ভাগ করতে, কারণ না হয় তুমি 1 পাবা না। যদি 7 থাকতো 7 দিয়ে ভাগ করতে, তাহলে 5 দিয়ে ভাগ করেছো, এখানে 1, এখানেও 5 দিয়ে ভাগ দিতে হবে, কারণ এখানে 5 এনেছো, সমীকরণের এই পাশে 5 না আনলে হবে না। সো এটা এখানে 1, এখানে xy, 1 ডিভাইডেড বাই xy ইকুয়াল 5 দিয়ে যদি এটাকে তুমি ভাগ করো তাহলে 1111। এখন সবাই একটু বুঝছো কিনা দ্রুত জানাও তো ভাইয়া, এখন বুঝছো কিনা? হ্যাঁ, এখন বুঝছো কিনা একটু দ্রুত জানাও। ঠিক আছে, তোমরা অনেকে আনসার করেছো 1111, যদি ম্যাথটা একটু কঠিন ছিল, বাট তুমি সলভ করলে তোমার জন্য সহজ হয়ে যাবে। এরপরে দেখো, যদি 5x + 3y = 3 হয়, তাহলে 32 টু দি পাওয়ার x ইন্টু 8 টু দি পাওয়ার y ইকুয়াল হয়। দেখো আমার একটি তথ্য দেওয়া আছে 5x + 3y = 3। আমার থেকে জিজ্ঞেস করা হয়েছে এটির মান কত। তাহলে দেখো তো 32 টু দি পাওয়ার x ইন্টু 8 টু দি পাওয়ার y ইকুয়াল হোয়াট। আচ্ছা, এটির মান জিজ্ঞেস করা হয়েছে। এটি দেখো আমরা এটা ধরে কাজ করি। এখন আমার দেওয়া আছে 5x + 3y = 3। এখানে কোথায় 5x, কোথায় 3y, কোথায় 3 এরকম কোনো আমরা
জিনিস দেখতে পাচ্ছি না। তাহলে এখান থেকে এই জিনিসটাকে কাজে লাগানোর জন্য এখান থেকে 5x + 3y বের করতে হবে। এই 32কে তুমি কী দ্বারা ভাঙতে পারো একটু দেখো তো। 32কে তুমি কী দ্বারা ভাঙতে পারো? এটিকে ভাঙতে পারো 2, এখানে যেহেতু 8টা 2 দ্বারা ভাঙবে, একটু দেখো 2 × 2 × 2 × 2 × 2 × 2, তাহলে 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, তাহলে হচ্ছে 1 2 3 4 5, 5টা 2, তার মানে কমন হিসেবে আছে হচ্ছে আমার 2, হয়েছে কয়টা? 5টা, তার মানে 2⁵ আসতেছে এখান থেকে। তাহলে এখান থেকে আমি 2⁵ লিখি, এই যে 32, এই 32 এর উপর ছিল এক্সটা লিখেছো, এরপরে ইন্টু এটাকে যদি তুমি 2 আনার ট্রাই করো এখান থেকে, তাহলে দেখো 8কে তুমি যদি ভাঙো এভাবে পাচ্ছ 2 × 4, 4 × 8, কমন হিসেবে কে 2, কয়টা গুণ করছো? 3টা, তার মানে 2³ তাহলে 2³ এটার উপরে কিন্তু আছে কত ভাইয়া? y। ওকে, এখন আমি বলেছি এটিও পাওয়ার এটিও পাওয়ার, পাওয়ার পর সরাসরি কি গুণ, তাহলে 2⁵x ইন্টু 2⁵3y। এখানে দেখতে পাচ্ছ এটিও 2 এটিও 2, এটি কি ভিত্তি? মাঝখানে সমান চিহ্ন না, মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। গুণ চিহ্ন হইলে এখানে যদি ভিত্তি যদি একাধিক থাকতো, আরেকটাও যদি ভিত্তি থাকতো, কমন ভিত্তি যদি থাকে, আমাদের কমন বেস কয়টা নিব আমরা? একটা নিছো। উপরে এটিও কিন্তু পাওয়ার, দেখো এটিও কিন্তু আমার পাওয়ার, এটিও কিন্তু হচ্ছে আমার পাওয়ার, এটিও কিন্তু হচ্ছে আমার পাওয়ার, নিচেরটা হচ্ছে ভিত্তি। তাহলে ভিত্তি হলে ভিত্তি একটা নিছো, পাওয়ারগুলো কি হবে? গুণের বেলায় হবে যোগ, গুণের বেলায় হবে কি? যোগ, আর যদি ভাগের বেলায় হইতো তখন হইতো বিয়োগ। তাহলে এখন যোগ করো 5x + 3y, দুইটা পাওয়ারকে তুমি যোগ করেছো। এখন আছে 2 5x + 3y, এটির মান কত ভাইয়া? 3। তাহলে তুমি এখানে 3 বসিয়ে দাও, এই যে এতটুকুর বদলে তুমি 3 বসিয়েছো। এখন 2³ মানে কত? 2³ মানে হচ্ছে আমার 8। সো 8 হচ্ছে কোথায় আছে আমার? এই অপশনে রয়েছে, এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন সবাই একটু বুঝছো কিনা আমাকে দ্রুত জানাও, হ্যাঁ একটু দ্রুত জানাও যে বুঝছো কিনা। 8 অনেকে আনসার করেছো 8, বিটা হইতে এর আগে আনসার করেছিল না? হ্যাঁ 8। ওকে, ঠিক আছে, সবাই একটু বুঝতেছো কিনা আমাকে একটু দ্রুত জানাও, এবং এই ম্যাথটি বুঝছো কিনা একটু দ্রুত জানাও তো, দ্রুত জানাও। দ্রুত জানাতে হবে বুঝতেছো কিনা, এবং হচ্ছে এই ম্যাথটি বুঝছো কিনা। ওকে, এরপরে দেখো এখানে রয়েছে হচ্ছে 5⁵3x - 7 = 3⁵3x - 7 হলে x = হোয়াট? আমার কি দেওয়া আছে? 5⁵3x - 7 = 3⁵3x - 7, এটি আছে। আমাকে বলা হচ্ছে x এর মানটা কত। সবাই একটু দ্রুত জানাও এটির মান কত হইতে পারে, x এর মান। তাহলে দেখো তো 5⁵3x - 7, এই জিনিসটা যদি এখানে চলে আসে, এটি কিন্তু এখানে মনে একটি 1 আসে না? 1 × এত, হ্যাঁ। তো গুণ অবস্থায় যদি কোনো সংখ্যা আসে এটি ভাগ অবস্থায় হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে ভাগ অবস্থায় তুমি নিয়ে আসো 3⁵3x - 7। এখানে যে গুণ অবস্থায় 1টা ছিল, এখানে 1টা কিন্তু কি থেকে গিয়েছে। এখানে দেখো 5 এর উপরে 3⁵x - 7 আছে, 3 এর উপরে 3⁵x - 7 আছে, দুইটার উপরে হচ্ছে একই উপাদান আছে না? হ্যাঁ, তাহলে তুমি কি এইভাবে কাজ করতে পারো, 5/3 দুইজনের উপরে একটা চাদর দিয়ে এটাকে দিতে পারো। এখন এটার উপরেও আছে হচ্ছে কালো চাদর, এটার উপরেও আছে হচ্ছে কালো চাদর, এখন দুইজনের উপরে তুমি কালো চাদরটা দিয়ে দিয়েছো, কোনো সমস্যা তো নেই। নো, তাহলে এখানে রয়েছে আমার 1। এখন তোমাকে মান বের করতে হবে কিসের? x এর। এখান থেকে যদি তুমি x এর মানটা বের করতে চাও, হয়তো 5/3 এর এইরকম টাইপের কোনো কিছু আনতে হবে, অথবা 3x - 7 এই টাইপের কিছু আনতে হবে। কেন? হয়তো পাওয়ার সমান হইতে হবে, হয়তো ভিত্তি সমান হইতে হবে। সেখানে অনেকে আনসার করেছো, হয়তো একটু দ্রুত জানাও যে আনসারটা কত হইতে পারে। এখানের আনসারটা কত হইতে পারে। এখন দেখো তো, যদি তুমি এইরকম একটা সমস্যায় পড়ে যাও, তখন তুমি এটাকে আনার ট্রাই করবে, কারণ তুমি x y এগুলোকে কখনো আনতে পারবে না। তাহলে দেখো এখানে রয়েছে আমার 5/3, এখানে রয়েছে (3x - 7). এই 1কে তোমার যেটি বানাতে ইচ্ছে করবে এটিকে বানাতে পারবা, 1কে ভেঙে, তবে ওই সংখ্যার উপর একটা 0 দিতে হবে। মনে করো এটি 5/3 0, কোনো সংখ্যার উপর 0 থাকা মানে তার মান কত? 1।
এখানে যদি ভাইয়া 6/3 থাকতো আমি এখানে লিখতাম 6/3 হোল টু দি পাওয়ার 0, তার মান 1। এখানে যদি থাকতো ভাইয়া 1000 ডিভাইডেড বাই হচ্ছে আমার 10,000, এটি লিখে আমি এখানে 0 লিখতাম। এখানে যদি থাকতো হচ্ছে 5/9, তখন আমি এখানে 5/9 হোল টু দি পাওয়ার 0 লিখতাম। তোমার যে সংখ্যাটা প্রয়োজন ওই সংখ্যাটাকে লিখতে পারবা যদি তার মান হিসেবে এখানে 1 থাকে। 1 ইকুয়াল এটার উপর 0 থাকা মানে হচ্ছে 1-এ আসা। সো এখানে যে সংখ্যাটা তোমার বাম পাশে থাকবে এই সংখ্যাটাকে এখানে বসিয়ে উপরে একটা 0 বসাই দিবা, তখন মান হিসেবে 1 পাবা। এখন দেখো তো একটু দেখো এখানে তুমি যে ভিত্তিটা পাচ্ছ 5/3, এখানেও কিন্তু 5/3 এতটুকু, এখানেও 5/3, এখানেও হচ্ছে আমার 5/3। তাহলে যদি আমাদের ভিত্তি সমান হয় পাওয়ার পর সমান হয় না? হ্যাঁ, তাহলে ভিত্তি তখন কি যাবে? এখন বাদ যাবে। এই যে এই ভিত্তিটা বাদ, এই ভিত্তিটা বাদ, পাওয়ার পর সমান হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে 3x - 7 = 0। তাহলে 3x = -7টা ওই পাশে হয়ে গেলে কি হয়ে যাবে? +7। প্লাসটা দিলেও চলবে, না দিলেও চলবে। তাহলে এখন যদি তুমি x এর মানটা বের করতেছো, x এর সাথে 3 এখানে গুণ অবস্থায় ছিল, এখানে হয়ে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে 7/3, 7/3 কোথায় রয়েছে একটু দেখো তো। 6d হবে, 6d। আচ্ছা, এটি 6 ছিল, তাহলে d হচ্ছে আমাদের 7/3। একটু সবাই বুঝছো কিনা দ্রুত জানাও তো 7/3টা। d, তোমরা অনেকেই d আনসার করেছো, তোমাদের আনসারটা কারেক্ট হয়েছে, d। ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ। 7/3 হিসেবে অনেকে আনসারটাকে কাউন্ট করেছো, ঠিক আছে। এরপরে দেখো এখানে রয়েছে হচ্ছে x⁶ প্লাস a² x³ y/(x⁶ - a⁴ * y² = what? এখান থেকে তোমাকে 4টা অপশনের মধ্যে কোনো একটাকে বেছে নিতে হবে। তুমি দেখতে পাচ্ছ মোটামুটি এখানে x³, এখানে x³, এখানে x³ এখানে 5/3 রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে যেহেতু xy হিসাবে অথবা x * y অথবা x + y দিয়ে আর কোনো তথ্য দেওয়া নাই, তার মানে হচ্ছে এখান থেকে কোনো আমাদের নর্মাল যে নাম্বার, ন্যাচারাল নাম্বার, এগুলো বের হবে না। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথমত বাদ। কেন ভাইয়া? এখানে আমাদের x * y অথবা xy দিয়ে এরকম বলা নাই যে এটার মানে এত হবে। তাহলে 3টা থেকে যে কোনো একটা আনসার হতে পারে। আমরা 3টা অপশনে দেখতে পাচ্ছি যে এখানে x³, এখানে x³, এখানে x³। তাহলে উপরে একটা x³ আসার পসিবিলিটি রয়েছে, সেটি আমরা আনার ট্রাই করি। তবে দেখো এখানে রয়েছে x⁶ প্লাস a² x³ y x⁶ মাইনাস a⁴ y²। আচ্ছা, এখান থেকে তুমি একটা x³ নিয়ে নিবা। কেন? কারণ উপরে একটা x³ দেখা যাচ্ছে। এই দুইটা পদ x⁶ প্লাস a² x³ y থেকে আমি একটি x³ নিয়ে নিচ্ছি। x³ নিয়ে নিলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে আমার x⁵। কেন? x⁵ * x⁵ = x⁶ প্লাস এখান থেকে তুমি x⁵টা নিয়ে নিয়েছো, তাহলে আর থাকতেছে a² y। ওকে, কোনো সমস্যা আছে? নেই। এখন x⁶ - a⁴ y²। তুমি চাইলে এটাকে x⁵ হোল স্কোয়ার বানাতে পারো না, কারণ এটি পাওয়ার পর সরাসরি গুণ, 3 × 6 মাইনাস এটিকে চাইলে a² y হোল স্কোয়ার এটি বানাতে পারো। হ্যাঁ, a² এর উপর হোল স্কোয়ার মানে a⁴, y এর উপর স্কোয়ার মানে হচ্ছে y²। তাহলে এটিকে যদি তুমি মনে যদি a ধরো, এটিকে যদি b ধরো, a² - b² এর সূত্র পড়তেছে। a² - b² এর সূত্রটা কি? a² - b² এর সূত্র ইকুয়াল হচ্ছে a + b * a - b। যাদের সূত্র নিয়ে সমস্যা আছে, আমাদের যে বইটি রয়েছে CUB বিক্রয়কার, এখানে যে একটা বীজগণিতিক অংশ আছে, এখানে কিন্তু প্রথমে আমি সূত্রগুলো দিয়েছি, সেখান থেকে তুমি সূত্রগুলো মুখস্থ করে নিতে পারো। দেখো এখন a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b। তাহলে দেখো একটু, আমার এখানে রয়েছে x³ এখানে x³ প্লাস a² y, এখানে এটি a এটি b, তাহলে এটি দেখো x³ প্লাস a² y অর্থাৎ a প্লাস b ইন্টু x³ মাইনাস a² y অর্থাৎ a মাইনাস b। এটি দুটি কি অবস্থায়? গুণ অবস্থায়। এখানেও কি অবস্থায়? গুণ অবস্থায়। গুণ অবস্থা হলে উপরে এবং নিচে যদি কোনো মান সমান থাকে তাদেরকে কাটা যাবে। হ্যাঁ, তাহলে এটি এবং এটি কাটা যায়। x³ প্লাস a² y, x³ প্লাস a² y কাটা যাচ্ছে। তাহলে দেখো উপরে থাকতেছে x⁵, নিচে থাকতেছে হচ্ছে আমার x³ মাইনাস a² ইন্টু y। তাহলে দেখো x³ ডিভাইডেড বাই y, এটি হচ্ছে না আমার x³ ডিভাইডেড বাই x³ প্লাস a² y। এখানে কিন্তু প্লাস নেই, এখানে আছে মাইনাস। এখানে কিন্তু তোমরা অনেকে এটি দাগিয়ে দিয়ে আসবে, আমি জানি, এটিকে কাউন্ট করা যাবে না। এই ছোট্ট ছোট বিষয়গুলো তোমাকে দেখতে হবে। এই যে এখানে মাইনাস, তাহলে সি যে অপশনটা রয়েছে, সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার।
সি, হ্যাঁ সি। তোমরা যারা কোয়েশ্চেন করেছো সিটা আনসার হবে কিনা, সিটা আনসার হবে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে নর্মাল নাম্বার বের হবে না, এটাকে হচ্ছে বাদ দেওয়া। এরপর উপরে একটি এক্স কিউব আনার ট্রাই করা। এক্স কিউব যখন আনবা তুমি দেখতে পাবো যে এখানে একটা এইরকম মান এসেছে, তখন এটাকে এইরকম কিছু বাদ দেওয়ার জন্য তুমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করবা, ইজিলি করতে পারবা। হ্যাঁ, ডি এটাই ছিল মেবি, ডিটা কোনটা বলছো আমি জানি না, সি হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ এটি। এরপরে দেখো এখানে বলা হচ্ছে যদি পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল 1/3 ইস টু 2/3 ইস টু 1/4 এবং কিউ ইকুয়াল 56 হয়, তাহলে পি মাইনাস আর ইকুয়াল হোয়াট। এটি একটু করার ট্রাই করো তো। আমার দেওয়া আছে এরকম পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল 1/3 ইস টু 2/3 ইস টু 1/4। তার মানে কি এখানে পি এর মান হচ্ছে 1/3, কিউ এর মান হচ্ছে 2/3, আর এর মান হচ্ছে 1/4। মাঝখানে যে ইস্টু ছিল ইস্টুগুলো বসেছে। তাহলে তুমি পি সমান কত পাচ্ছ? পি সমান পাচ্ছ 1/3 এবং কিউ সমান পাচ্ছ কত? কিউ সমান পাচ্ছ 2/3 এবং আর সমান তুমি পাচ্ছ 1/4। এখন তোমাকে বলা হচ্ছে পি মাইনাস আর ইকুয়াল হোয়াট। হ্যাঁ, পি মাইনাস আর ইকুয়াল হোয়াট। তাহলে পি মাইনাস আর, পি মাইনাস আর, পি এর মান তুমি কত পেয়েছো? 1/3 মাইনাস আর এর মান কত পাচ্ছ? 1/4। তাহলে দেখো 3 আর 4 মিল আছে? নাই। মিল না থাকলে লসাগু নিবে আমরা কীভাবে? দুইটাকে গুণ করে। তাহলে 3 × 4। এখন 3 × 4, তাহলে 3 × 4 হচ্ছে আমার লসাগু। হর দিয়ে কী দিব? ভাগ দিব। তাহলে 3 দিয়ে ভাগ দিলাম, 3 কাটা গেছে, আর থাকতেছে কত? 4। 4-এর সাথে 1টা কী হবে? গুণ। তাহলে 4 × 4 মাইনাস। এখন 3 × 4 এখানে আছে, কী দিয়ে ভাগ দিব? 4 দিয়ে। তাহলে 4 দিয়ে তুমি ভাগ দিচ্ছ, 4-এ বাদ যাবে, এখানে থাকতেছে কত? 3। তাহলে 4 - 3 অর্থাৎ এখানে থাকতেছে 1, 3 4 কত? 12। কিন্তু একটু দেখো তো এখানে অপশনের মধ্যে 1/12 কোনো আনসার আছে? নাই। একটি তথ্য দেওয়া আছে কিউ ইকুয়াল কত? 56। দেখো একটু কিউ ইকুয়াল কত ভাইয়া? কিউ ইকুয়াল 56। তার মানে কি বলা হচ্ছে? 2/3 এর মান হবে কত? 56। তাহলে একটু দেখো 2/3 এর জন্য হচ্ছে আমার 56। তাহলে একের জন্য কত হবে? একের জন্য হবে 56/2/3। এটি কত? 1/12। তাহলে 1/12 এর জন্য একটু কত দেখো তো, এটি গুণ হবে না? হ্যাঁ, 56 ইন্টু হচ্ছে আমার 1/12 ডিভাইডেড বাই হচ্ছে 2/3। তাহলে এখন 12 × 12, 12 × 2 = 24, 3 × 12 = 34, 4 × 12 = 48। আচ্ছা, এরকম হচ্ছে না? তাহলে দেখো এখানে থাকতেছে তোমার 56/12। এরপর হচ্ছে বড় ভাগ চিহ্ন, এখানে থাকতেছে 2/3। আমি একটু এদিকে আনার, কোন দিকে লিখবো একটু দেখো, উপরের দিকে লিখতেছি একটু। এখানে রয়েছে 56/12, ভাগ চিহ্নকে তুমি গুণ চিহ্ন করে দাও, 3টা উপরে নিয়ে যাও, 2টা কোথায় আসবে? নিচে। তাহলে একটু দেখো তো 12 × 2 = 24 হইলে একটু দেখো এখানে 3 4 কত? 3 4 হচ্ছে 12। এখন 4 2 = 8 হয়ে গেছে, 5 8 40, 6 8 48, 7 8 56, অর্থাৎ এখানে আসতেছে আমার 7। তাহলে 7 কোথায় আছে? 7 হচ্ছে ডি অপশনে। 7 হচ্ছে আমার ডি অপশনে রয়েছে। একটু সবাই দ্রুত বুঝছো কিনা, যারা আমার জন্য বোর্ড দেখতেছো না, একটু দেখো কোথায় থেকে কোথায় লিখেছি। প্রথম আমি লিখেছি এইভাবে, এরপরে লিখেছি এটি সেকেন্ড পার্ট, এটি হচ্ছে আমার থার্ড পার্ট, এরপরে কিন্তু এটি আনসার হিসেবে লিখেছি। হ্যাঁ, একটু দেখো, প্রথমে লিখেছি আমি এভাবে। হ্যাঁ, প্রথমে লিখেছি হচ্ছে এটি পি এর মান দিয়ে এতটুকু, এরপরে লিখেছি হচ্ছে এতটুকু, এরপরে কিন্তু 4 - 3 অর্থাৎ 1/12 এটি লিখেছি আমি। এরপরে দেখো, এরপরে এটি লিখেছি। এরপরে আমার একটি তথ্য দেওয়া ছিল কিউ ইকুয়াল 56। তাহলে কিউ ইকুয়াল 56, কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 2/3। তাহলে 2/3 এর মান যদি 56 হয়, 2/3 এর জন্য 56 হয়, 1 এর জন্য 56/2/3, এরপর 1/12 এর জন্য কত হবে? আনসার হচ্ছে এটি। সবাই একটু বুঝছো কিনা আমাকে বলো, না হয় কিন্তু এটি আবার বোঝাতে হবে, একটু দ্রুত জানাতে হবে। সবাই বুঝছো কিনা দ্রুত জানাতে হবে। 7 আনসারটা বুঝছো কিনা দ্রুত জানাও। 7 আনসারটা বুঝছো কিনা দ্রুত জানাও তো। শেষের পার্টটা বুঝি নাই। ওকে, তাহলে দেখো এখানে বের হয়েছে 1/12 বের হয়েছিল না? হ্যাঁ, 1/12 কি কোনো আনসার আছে? নাই। কিন্তু তোমার দেওয়া ছিল কিউ ইকুয়াল 56।
তাহলে আমি লিখেছি কিউ ইকুয়াল 56 এবং কিউ এর মানটা কত ছিল 2/3। তার মানে 2/3 এর জন্য কত হয়েছে 56। তাহলে 1 এর জন্য কত হবে ভাগ 56/2/3। আমরা পেয়েছি 1/12। তাহলে 1/12 এর জন্য কত হবে 1/12 এর জন্য হবে 56 × 1/12। নিচে আগে থেকে 2/3 ছিল, তাহলে 56 এর সাথে 1/12 গুণ করলে 56 এবং 1 উপরে 56 এর সাথে 1 গুণ হচ্ছে 56, নিচে হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 3। এখন 56/12 কে তুমি লিখেছো, এই যে বড় ভাগ চিহ্নটা ছিল সেটিকে তুমি গুণ চিহ্ন করে দিয়েছো, তখন 3টা উপরে চলে গেছে, 2টা নিচে নেমে আসছে। এখন যদি তুমি ক্যালকুলেটরে যদি আনসারটা বের করো 7ই পাবা, অথবা মুখে মুখে করলেও কিন্তু 7 পাবা। এখানে 56 এর সাথে 3 গুণ করে দিবা, এটি একটি মান, 12 এর সাথে 2 গুণ করে দিবা, এটি একটি মান, তখন উপরে যেটা পাইছো এটিকে নিচের যেটা পাইছো এটা দিয়ে ভাগ করে দিবা। এখন বুঝেছো কিনা দেখো সাইমা বোমারা খাইন, এখন বুঝছো কিনা একটু জানাও তো ভাইয়া। এটি কিন্তু এত সহজ ছিল না, আবার এত বেশি কঠিনও ছিল না, হ্যাঁ, কিন্তু করা যাইতে হবে। তুমি এখানে 1/12 বরাবর আনসার বের করবে আমার মতো, বাট এখানে 1/12 আনসার দেখবে না, বলবা যাবে এটা কি দিছে। এইটি হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ প্রবলেমস। এর পরবর্তীতে আমরা আরও কতগুলো কোয়ান্টিটেটিভ প্রবলেমস দেখবো। হ্যাঁ, এতটুকু সবাই এখন বুঝছো কিনা দেখো, নাকি আবার বোঝাই দিতে হবে। ক্যালকুলেটর ইউজ করা যাবে, হ্যাঁ ক্যালকুলেটর ইউজ করা যাবে, 100 ms এর ক্যালকুলেটর ইউজ করে করতে পারবা। ঠিক আছে, বুঝেছো, ওকে। এরপরে একটু দেখো, এখানে বলা হচ্ছে যদি a/b = 2:3, b/c = 4 এবং c/d = 6:7 হয়, তাহলে a/d = what? অনুপাতের ম্যাথগুলো তোমরা সহজে কিভাবে করবা আমি সেটি একটু দিচ্ছি। দেখো এখানে দেওয়া আছে a/b = কত ভাইয়া 2:3। এরপরে দেখো আমি একটু এদিকে লিখি, হ্যাঁ বাম দিকে লিখি যাতে তোমরা একটু ভালোভাবে বুঝো। এখানে রয়েছে হচ্ছে a/b = 2:3 এবং এরপর রয়েছে b/c = হচ্ছে আমার b/c = কি 4 আছে, b/c = এখানে আরেকটা কোন একটা মান থাকবে, এখানে কোন একটা মান থাকতে পারে আমি একটু দেখি। b/c 2:3 না, একটিতে একটু তোলা 4:5 হবে, এটি 4:5। হ্যাঁ, এটিতে 4:5, তাহলে এটি হচ্ছে আমার 4:5। দুটি মানিতে থাকবে, একটা বি এর মান আর একটা সি এর মান। এরপরে c/d = হচ্ছে 6:7। 6 কত 6:7, ওকে। এখন দেখো a/b/c/d তুমি একটু দেখবা যে এখন a/b/c এইভাবে লিখি না আমরা। এখন বলা হচ্ছে a/d কত। আচ্ছা, তুমি এগুলো কিভাবে করবা, a/b, b/c, c/d দেওয়া আছে। তুমি দেখো একটু 2:3 আমরা সাজাবো কিভাবে, এটি হচ্ছে a, এটি হচ্ছে b, এটি হচ্ছে c, এটি হচ্ছে d। তুমি একটু ভালোভাবে খেয়াল করবা। তাহলে এটি হচ্ছে আমার a/, এটি হচ্ছে b/, এটি হচ্ছে c/d। তুমি এইভাবে লিখেছো মনে করো। এখন a/b এর মান কত আছে 2:3। দেখো 2:3, যদি এটি এই টাইপের না, বাট আমি সাজানোর ক্ষেত্রে তোমাকে এভাবে বলতেছি তুমি কিভাবে করবে। এরপরে b/c না, b/c 4:5, তাহলে এটি হচ্ছে 4, এখানে দেওয়া আছে হচ্ছে এটি 5। এরপরে দেওয়া আছে c/d = 6:7, এখানে 6, এখানে হচ্ছে 7। এখন তোমাকে বলা হচ্ছে a/d = what? আচ্ছা, এখন তুমি দেখো তো a/b এর মান তুমি 2:3 পাইছো, b/c এর মান 4:5 পাইছো, তাহলে b বরাবর 4, c বরাবর 5, c/d = 6:7, c বরাবর 6, d বরাবর 7। এখন কিন্তু এখানে কোনো কিছু দেওয়া না, আমি কিভাবে বের করব। তুমি যে এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এটিকে তুমি রিপিট করে দিবা, দুই জায়গায় রিপিট করে দিয়েছো। এখানে 4 না, এখানে 4টা তুমি রিপিট করে দিবা। এখানে তাহলে কত রিপিট করবো ভাই আমি, এখানে রিপিট করবা। দেখো এখানে আছে আমার 6, এখানে আছে আমার 6, এরকম আছে না, হ্যাঁ। তাহলে এখানে আমি 4 রিপিট করেছি, এখানে কত রিপিট করবে, এখানে 5 আছে, 5 রিপিট করবা। আবার দেখো a/b, c/d, a/b এর মান তুমি লিখেছিলে এতটুকু, কতটুকু লিখেছিলে আমি একটু বলে দিচ্ছি। তুমি লিখেছিলে প্রশ্নতে ছিল এতটুকু, 2:3 এটা ছিল, এরপরে এটা ছিল, এরপর হচ্ছে এটা ছিল, আর বাকিগুলো ছিল না। 2:3 লিখেছ, এই 3 এর পরে আরও 2টা ঘর খালি এখানে, তাহলে 3:3 এই নাম্বারটা এখানে বসাই দেবে ইস টু দিয়ে। এখানে ছিল 4, 4 এর আগে একটি ঘর খালি ছিল, তাহলে এখানে 4 বসাবো, 5 এর পরে একটি খালি ছিল, এই নাম্বারটা এখানে রিপিট করে দিবা। এখানে 6 এর আগে কিন্তু 2টা ঘর খালি, এখানে 3 এর পরে 2টা ঘর খালি ছিল, 3:3 বসাইছো, তাহলে এটা হবে 6:6। এখন একটু দেখো
এরপরে তোমাকে বলছে কি ভাইয়া এ ইস টু ডি বের করার জন্য, তার মানে এ এবং ডি বের করতে হবে। তখন তুমি কি করবা দেখো, এই তিনটি সংখ্যাকে গুণ করবা। 4 দুগুণে 8, 6 আটা কত 48, 6 আটা কত ভাইয়া 6 আটা 48। তাহলে দেখো এর মান পাচ্ছ তুমি 48, এরপরে ইস টু ডি খুঁজছে, এখন ডি এর মানগুলো গুণ করবা 3 × 5 × 7, তাহলে 3 × 5 = 15, 7 15 কত 105। ওকে 105 দিছো। এখন কি আমার 48:105 এরকম কোনো মান আছে? নাই। যদি না থাকে এখন কিন্তু এখানে 35 আছে। 35 মানে 105কে এমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করছে, হয়তো তারা 35 পাইছে। তাহলে 105কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 35 পাই? 3 দ্বারা ভাগ করলে হয়তো 35 পাই না? 3 দ্বারা ভাগ করলে একটু দেখো তো, 3 দ্বারা ভাগ করলে 35 পাই। তাহলে এখানে 35 পাইছে 3 দ্বারা ভাগ করে। তাহলে দেখো 3 দ্বারা ভাগ করছিল, তাহলে ইস টু এখানে আমার 35 পাইছি। এটাকেও কি হচ্ছে 3 দ্বারা ভাগ করতে হবে না? এই ভাষাটা হ্যাঁ 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 × 12 = 36, 3 × 15 = 45, 3 × 16 কত 3 × 16 = 48। তাহলে 16:35, 16:35 সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, এখন বুঝছো কিনা জানাও তো ভাইয়া, এখন বুঝছো কিনা জানাও। সিটা আনসার হবে, এখন বুঝছো কিনা জানাও। অনুপাতের ম্যাথগুলো বুঝছো কিনা জানাও, দ্রুত জানাতে হবে, একটু দ্রুত জানাও। এটা কোন ধরনের কথা? ওকে 16:35 গুড। এরপরে দেখো তাহলে এটা একটু করো তো। যদি বলা হচ্ছে a is to b equal 2 is to 3, b is to c equal 4 is to 5, তাহলে a is to b is to c equal what? এখানে দেওয়া আছে, তাহলে a আমি লিখে ফেলবো, এখানে তিনটাই লিখে ফেলবো না, a is to b is to c। প্রথম লাইনে ছিল a is to b এর মান 2 is to 3, তাহলে এটি হচ্ছে 2 is to 3, এতটুকু বসাইছো। b is to c 4 is to 5, তাহলে এখানে হচ্ছে 4 is to 5। এখানে কত নাম্বার রিপিট করব? 4। তুমি শিখেই ফেলছো। এখানে কত করব? 3 রিপিট করেছে। এখন কি বলছে? a is to b is to c equal কত? এগুলো কি করি আমরা গুণ করি, তাহলে 4 দুগুণে 8 is to এই দুটাকে গুণ করলে 3 4 12 is to 3 5 কত 15। কিভাবে বুঝবো যে এটা 5 দ্বারা ভাগ হবে? 5 দ্বারা ভাগ দিনাই তো বাবা, এটা দিছি তো 3 দ্বারা ভাগ। এই যে এখানে 35 আসো তো, এখানে দেখো এখানে 35, এখানে 35, এখানে 35, এখানে 35, তার মানে 105কে এমন কোন সংখ্যা দ্বারা ভাগ করছে যেটি 35 পাইছে। তাহলে 35 পাওয়ার জন্য 3 দ্বারা ভাগ করতে হচ্ছে না? 3 দ্বারা ভাগ করতে হচ্ছে, 3 দ্বারা ভাগ করে 35 পাওয়া যাচ্ছে। তাহলে এই পাশে 35 আসতেছে 3 দ্বারা ভাগ করে, এটিকেও হচ্ছে তোমাকে 3 দ্বারা ভাগ করে দিতে হবে। অনুপাতের এই পাশে এবং অনুপাতের ওই পাশে একই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। এখন এটি বোঝাতে, এটি বুঝতে পারছো কিনা আমরা কিভাবে করতেছি এটি? হ্যাঁ এটা হচ্ছে কারেক্ট আনসার, বাট বুঝছো কিনা এটি দেখো। মানে আমরা যদি জায়গা খালি থাকে তার পাশে কিভাবে বসাবো, ডান পাশে কিভাবে বসাবো, বাম পাশে কিভাবে বসাবো, সংখ্যা রিপিট কিভাবে হবে অনুপাতে, সেটি বুঝছো কিনা। এখন কিন্তু তুমি এটি a is to b is to c equal যদি তুমি নর্মালি বের করতে চাইলে অনেক বেশি টাইম লাগতো, বাট এখানে খুব কম সময় লাগবে এরকম আর কি। হ্যাঁ, একটু দ্রুত বুঝছো কিনা জানাও। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে এরপরে যাই, তাহলে আমরা এখানে বলা হচ্ছে যদি a divided by b equal 2 divided by 3, b divided by c equal 4 divided by 5, তাহলে a plus b divided by b plus c equal কত? a divided by b, তাহলে দেখো তো a divided by b এর মান কত আছে? 2 divided by 3। ওকে, এরপর আছে b divided by c এর মান 4 divided by 5, এরকম আছে না? হ্যাঁ, তাহলে একটু দেখো তো, আমার এটি দেওয়া আছে, একটু দেখো a is to b equal 2 is to 3, ভাগ মানিতে হচ্ছে অনুপাত, b is to c equal 4 is to 5, এরকম আছে না? হ্যাঁ, তাহলে একটু দেখো আমরা যদি একটু অনুপাতগুলো বের করতে চাই এখান থেকে কি হবে সেটি। যদি বের করতে চাই দেখো তো a is to b is to c, প্রথমে a is to b এর মান দেওয়া আছে, তার মানে এখানে 2 is to 3 দেওয়া আছে, এরপরে b is to c 4 5 দেওয়া আছে, তাহলে এটি হচ্ছে 4 is to 5, এখানে হবে তাহলে is to 3 রিপিট হবে, এখানে রিপিট হবে 4। এখন a is to b is to c যদি বের করতে চাই এগুলো কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে গুণ করলে কি হয় একটু দেখো তো, এখানেও গুণ করতে হবে, 4 দুগুণে 8, 3 4 হচ্ছে 12, 3 5 হচ্ছে 15, তাহলে এটি কত হচ্ছে? 8 is to 12 is to 15। তার মানে দেখো তো a is to b is to c, এটির মান কত আসতেছে তোমার?
8:12:15। তার মানে এখানে a এর মানটা কত ছিল? a এর মানটা ছিল 8, b এর মানটা ছিল 12, c এর মানটা ছিল কত? 15। এখন বলা হচ্ছে a + b / b + c = হোয়াট? তাহলে a + b / b + c = হোয়াট হইলে a + b এর মানটা কত? a এর মানটা কত এখানে? 8। ওকে, b এর মানটা কত? 12। b এর মানটা কত? 12 এবং c এর মানটা কত? 15। তাহলে 8 এর সাথে 12 যদি আমার যোগ হয় 20, 12 এর সাথে যদি 15 হয় তাহলে 27। 20 / 27, b হচ্ছে কারেক্ট আনসার, b। তাহলে 20 / 27। এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাতে ভাইয়ারা, এতটুকু একটু বুঝছো কিনা? হ্যাঁ, এতটুকু একটু বুঝছো কিনা দ্রুত জানাতে হবে। এতটুকু বুঝছো কিনা? বুঝছো? ওকে, তাহলে কোয়ান্টিটেটিভ প্রবলেমস আমাদের অনেক ধরনের হইতে পারে। এখান থেকে আমরা কয়েক ধরনের টাইপ আজকে প্র্যাকটিস করেছি। পরবর্তীতে আমরা যে টাইপগুলো হওয়ার পসিবিলিটি রয়েছে, অর্থাৎ যে টাইপ থেকে কোয়ান্টিটেটিভ প্রবলেমস এবং কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন রয়েছে, আমরা এগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সো এতটুকু সবাই একটু বুঝছো কিনা আমাকে দ্রুত জানিয়ে দিবা। এর পরবর্তীতে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাকে পার্সোনালি জানাতে পারো। হ্যাঁ, আর তোমরা যারা আমাদের এই কোর্সটিতে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ইউনিক স্কুল কর্তৃক আমাদের একেবারে যে নতুন ব্যাচটা রয়েছে, এই ব্যাচটাতে যারা এনরোল করতে চাও তোমরা এই নাম্বারটিতে যোগাযোগ করলে হয়ে যাবে। তোমরা যারা পরবর্তীতে ক্লাসটা করতেছো এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা। হ্যাঁ, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ করে তুমি ভর্তি হয়ে যাইতে পারবা। আর আমরা এখানে যে ফিটা ছিল এই ফিটা হচ্ছে আগের মতোই রেখেছি 1500 টাকায়, এবং এই ফি এর মধ্যে হচ্ছে আমাদের বইসহ। হ্যাঁ, বইসহ পাবা এই ফি এর মধ্যে। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে তোমার যদি যে বেসিক জিনিসপত্রগুলো রয়েছে এগুলো যদি জানা থাকে, যেমন তুমি এগুলো গুণ করতে পারবে, এতটুকু আর কি। আর এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা তোমরা যারা ভর্তি হওনি, যারা বা মেসেজ দিয়ে রেখেছো তোমরা ভর্তি হতে চাচ্ছ। আমি ভর্তি ফিটা হচ্ছে আগের মতোই, অর্থাৎ 1500 টাকা। এখানে কিন্তু তুমি বইটা পেয়ে যাবো, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যে বইটি, এখানে কোনো হচ্ছে একটি ম্যাথ বই দিব বা একটি অ্যানালিটিক্যাল এবিলিটি বা হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এরকম না। ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, এই 3টি বিষয় একেবারে একটি বইয়ের ভিতরে। অর্থাৎ একটি বই তুমি যদি প্র্যাকটিস করো 3টি বিষয়ের জন্য এই একটি বই যথেষ্ট। আর আমাদের বইয়ের সাথে আমাদের ক্লাসগুলো সাজানো পাবা ইনশাল্লাহ। সো তোমাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।